সকলকে নমস্কার, জোহার। আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আপনাদের সামনে আমি বারবার বলি এবং চেষ্টা করি যে নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, কিন্তু সেটা কাজের চাপ, আপনাদের ভালোবাসা, যার জন্য সময় হয় না। বিভিন্ন জায়গায় কাজ, এখন তো রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, তো যার জন্যে বাস্তুর কাজ, আগে যারা বলতেন যে দাদা বাস্তুর কাজ বাড়ি এসে করবেন, এটা আপনাদের কাছে একটা শুভ সংবাদ যে আপাতত বাস্তুর কাজ আমি বাড়ি গিয়ে করছি। কারণ হচ্ছে আমি যেহেতু করতাম না বাস্তুর কাজ বাড়ি গিয়ে, তার একটা সমস্যা ছিল, আমার বাড়িতে ছোট সন্তান ছিল, সেই জন্য আমি বাইরে গিয়ে বাস্তুর কাজ করতাম না। এখন যাদের বাস্তুর কাজ আছে তাদেরকে আমি নিজে বাড়ি গিয়ে তাদের কাজ করছি। যে কোনো বশীকরণের কাজ যে কোনো স্থানে হতে পারে, শ্মশান বা যদি কোনো ফাঁকা জায়গা থাকে, অবশ্যই বশীকরণের কাজ কেউ যদি ভাবেন যে চোখের সামনে করাবো, সেক্ষেত্রে আমি করে দিতে পারি। বিষয় হচ্ছে যে অনেক দিন পর আসলাম সোশ্যাল মিডিয়াতে, চেষ্টা করি বশীকরণের নিত্য নতুন বহুজনার বহু চাহিদা আছে। একটি বোন কমেন্ট করেছিলেন যে দাদা শত্রু দমনের জন্য কিছু দিন। আমি দেখুন শত্রু দমনের জন্য দিয়েছি। অনেক যারা আমাদের সহকর্মী আছেন, ওস্তাদি লাইনে যারা আছেন, তারা পার্সোনালি আমাকে অনেক কিছু চাইছেন। আমি চেষ্টা করছি যতটা আমার পারমিশন আছে ততটা দেওয়ার, কিন্তু সম্পূর্ণ তো দেওয়া সম্ভব নয়। আমি আগেও বলি যে আমার গুরুদেব বর্তমানে জীবিত আছেন। আদিবাসী তন্ত্রবিদ্যা সবারই ক্ষেত্রে সুটেবল নয়, মানে সবারই ক্ষেত্রে যে শ্যুট করবে এমনটা নয়। আমি বাংলাদেশের একজনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি ওস্তাদ, মোটামুটি ধরুন 10 বছর আগে কোনো ওস্তাদের সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি বয়স্ক ওস্তাদ ছিলেন। তার কাছ থেকে একটা জিনিস তিনি নিয়েছিলেন, যাই হোক নিজের ইচ্ছাবশতই হোক আর যাই হোক তিনি নিয়েছিলেন। পরবর্তী সময় ওই ওস্তাদ চলে যাওয়ার পরে ওনার সারা শরীরে যেন কিছুতে একটা ঠোকরাচ্ছে। তো উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওস্তাদের কাছে গিয়েছিলেন, কোনো সমাধান মানে কোনো রকম সমাধান পাননি। এবং আমার কাছে যখন আসলেন তখন আমি কোন জিনিসটা আদিবাসী সমাজের কোন দেবতাকে ব্যবহার করলে এটা হয় সেটা আমি ওনাকে বললাম এবং উনি বললেন যে হ্যাঁ এরকমই সমস্যা বটে। তো তারপরে তার কি সুরাহা সেটাও আমি বলে দিয়েছিলাম। তো ভগবানের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় তিনি সুস্থ আছেন। বাকি যারা বশীকরণের কাজ করছেন তাদের রেজাল্ট আপনারা নিজেরাই দিচ্ছেন। খুব ভালো লাগে আমার আপনারা প্রতিক্রিয়া দিলে। আমি বারবার বলি, আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে দাদা আপনারা নিজেদের সমস্যা নিজেরা বলুন। একজন আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন দাদা আর্থিক কষ্ট। আপনাদের একটা ভালো বিষয় বলে রাখি, সামনের মহাশিবরাত্রি, এই মহাশিবরাত্রি এই বছর এমন একটা যোগ যা আমরা দেখেছি 144 বছর পর এই বছরই মহাকুম্ভ আমরা পেয়েছি। তাই এই যে বছরটা, এই বছরটা খুব গুরুত্বপূর্ণ সকলের জীবনে। যে কোনো ব্যক্তি যদি চান যে আমি নিজেকে পরিবর্তন করব বা নিজের সমস্যা নিজে মেটাবো, বাড়ির সমস্যা মানে বাড়ির যে সমস্যা, বাস্তুর সমস্যা, ফ্যামিলিগত যে কোনো সমস্যা, নিজের সার্ভিসের ক্ষেত্রে সমস্যা, যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই বছরে খুব ইজিলি হয়ে যাবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। কারণ গ্রহে নক্ষত্রে যে ব্যাপারগুলো থাকে, সে যা পরিস্থিতি আছে, যার জন্য আমরা এই বছর একটা পূর্ণ বছর 144 বছর পর আমরা মহাকুম্ভ পেয়েছি। এবং আপনারা দেখবেন এই বছরে যুগান্তরকারী কিছু ঘটেছে। আমরা দেখেছি 2024 সালে যখন কোনো কিছু শেষ মানে শুরু হয়, তখন দেখবেন আপনার সব কিছু শেষ হয়ে যায়, তারপরে নতুন করে কোনো কিছু শুরু হয়। আমরা 2024 সালে দেখেছি বিভিন্ন দেশে হানাহানি, কোনো যুদ্ধ, এগুলো কিন্তু আমরা নিজেরা লক্ষ্য করে দেখেছি। 2025 সালে এসে তার অনেকটা সলিউশন হচ্ছে। মানে আপনি ব্যক্তিগত জীবনেও সেরকম আপনি দেখতে পাবেন। যেমন আপনি ধরুন কোনো বাড়িতে বসবাস করছেন, সেই বাড়িটাকে যদি আপনি একদম অগোছালো রাখেন, মানে চারিদিকে এখানে সেটা ওটা করে পড়ে আছে, হয়তো সেই জায়গাগুলো সঠিক জায়গা আছে, খালি গুছিয়ে রাখার ব্যাপার আছে। যে এই জায়গাটা আমি যদি স্বইচ্ছায় গুছিয়ে রাখি তাহলে ঘরটা আমার পরিষ্কার থাকবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রুমে যদি থাকেন, আপনার রাত্রের ঘুমটা খুব ভালো হবে। রাত্রের ঘুম ভালো হলে সারা দিনের কর্ম আমার ভালো থাকবে। আমার যদি শয়নকক্ষ ঠিক না থাকে তাহলে আমার সারা দিনের যে কর্ম সেটা ঠিকঠাক থাকবে না। তার কারণ আমার মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় ঘুমানোর সময়। যে কোনো ব্যক্তির ক্ষেত্রে তার মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় এবং তার ঘুম ঠিকঠাক হয় না, এবং ঘুম ঠিকঠাক না হলে বিভিন্ন আজে বাজে চিন্তা মাথার মধ্যে ঢুকবে এবং প্রত্যেকটা কর্মেই তার বাধা খাবে। ধীরে 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 এইটা প্রভাব কিন্তু আপনি বুঝতে পারবেন। আমি আমার নিজের একটা বন্ধু বাড়িতে গেছিলাম, আমাকে বলছি কোনো রকমভাবেই আমি কিন্তু নিজেকে ঠিক করে তুলতে পারছি না। তখন আমি গিয়ে দেখলাম যে ওর শুক্র ভালো। তো যেখানে শুক্র ভালো, শুক্র আমরা জানি যে মানের কারক, অ্যাস্ট্রোলজি মতে শুক্র
শনি, রাহু এরা মানির কারক, যদি এরা ভালো থাকে আপনার ফেভারে থাকে তাহলে আপনার কাছে অর্থ আসবে। কিন্তু শুক্র আমাদেরকে কি শেখায়, যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শনি আমাদেরকে শেখাচ্ছে মিথ্যা কথা বলবে না। তো শুক্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, এবং আপনি সেটা স্বেচ্ছায় নোংরা করে রেখে দিচ্ছেন জায়গাটা। তো সেক্ষেত্রে আপনি নিজেকে মানির দিক থেকে, মানির যে সমস্যা সেই সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন না। তো আমি ওকে তৎক্ষণাৎ বললাম তুমি যতটা সম্ভব হবে তুই এগুলো কিন্তু পরিষ্কার কর, এবং প্রত্যেকটা জিনিসই থাকবে, কাউকে বাইরে বের করে দিতে বলছি না, সেগুলো একটু সাজালো গোছালো থাকবে। সাজালো গোছালো যদি থাকে নিজের জীবনটাও সাজালো গোছালো থাকবে। আর যদি শতচ্ছিন্ন হয়ে পড়ে থাকে তো নিজের জীবনে যেমন আপনি বাড়িতে চারিদিকে এটা ওটা ছড়িয়ে রাখবেন, সেরকমই কিন্তু নিজের জীবনটাও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যাই হোক, এই বিষয়ে মানে নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মহাশিবরাত্রি উপলক্ষে আমি হয়তো 2-1 দিনের মধ্যে আপনাদের সামনে কোনো ভিডিও আপলোড করছি। আমার সঙ্গে থাকুন। আজকের যে মেইন বিষয়বস্তু সেটা হচ্ছে কি বশীকরণ। আমাকে চেয়েছেন দাদা খুব সহজে বশীকরণ দিন। একজন বলেছেন দাদা কর্পূর দিয়ে বশীকরণ। দেখুন, শুধু কর্পূর দিয়ে তার বশীকরণ হয় না, কর্পূরের সাথে আরও কিছু লাগে। আমি এর আগে বিভিন্ন গাছরা দিয়ে বশীকরণ দিয়েছি, ফুল দিয়ে বশীকরণ দিয়েছি। আজকের যে বশীকরণের বিষয় সেটা আপনারা মহাশিবরাত্রি থেকে কিন্তু শুরু করুন। মহাশিবরাত্রিতে আপনারা যেটা করবেন, একটা লাল রঙের আসন কিনবেন। লাল আসন কিনে লাল বস্ত্র, আমি যে বস্ত্র পরিধান করেছি এরকম লাল বস্ত্র বা কালো বস্ত্র পরিধান করুন। লাল বা কালো বস্ত্র। দেখুন, বশীকরণ তো মানে খুব সহজ ব্যাপার, বশীকরণ কিন্তু একটা খুব সহজ ব্যাপার, কিন্তু সেটাকে সাজানো গোছানোটাই বড় ব্যাপার, যার জন্য অনেকেই বিষয়টা নিয়ে ফেলিওর হয়ে যান যে দাদা আমি বারবার করাচ্ছি বশীকরণ হচ্ছে না। কিন্তু বিষয় হচ্ছে যে আমি কতটা সাজিয়ে গুছিয়ে সেই কাজটা করতে পারবো। আমার যেটা প্রয়োজন, সামান্য জিনিস হয়তো একটা নুন, কিন্তু নুনটাকে দাও, তাই নুন তার ছিল করে লাগবে না, ছেড়ে দাও, হয়ে যাবে। নুনটারও প্রয়োজন আছে, মাটিটারও প্রয়োজন আছে। আমরা বশীকরণের ক্ষেত্রে আমরা একজনকে নিজের ক্যাপচারে নিয়ে আসি। আমরা বশীকরণ মানে জানি যে আমরা একজনকে নিজের ক্যাপচারে নিয়ে আসি, তাকে আমার মতো করে চালাই, আমার মতো করে তাকে পরিচালনা করব। তো যেটা করতে হবে, প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে জোগাড় করতে হবে। যেটা করতে হবে যে লাল আসন আপনাদেরকে বাড়িতে জোগাড় করে রাখতে হবে। কর্পূর, যেটা ঢেলা কর্পূর হয়, কর্পূর জোগাড় করে রাখবেন, এবং একটা প্রেক জোগাড় করে রাখবেন। কিছুটা সর্ষে জোগাড় করে রাখবেন। লবঙ্গ, আমি ফার্স্টে যেগুলো জিনিস লাগবে সেগুলো আমি বলে রাখছি। লবঙ্গ জোগাড় করে রাখবেন। শিবরাত্রি, মহাশিবরাত্রি যেদিন শুরু হচ্ছে সেদিনকে মহাশিবরাত্রি শুরু হওয়ার পরে রাত্রেবেলায় একদম ঘরের ঈশান কোণে, আর যদি ঘরে না করতে পারেন তাহলে যে কোনো শ্মশান বা কোনো বটবৃক্ষের নিচে, তন্ত্রকে বলা হয় গুপ্তবিদ্যা। তাই এই বিদ্যা যখন প্রয়োগ করবেন তখন অতি অবশ্যই যেন আপনাকে কেউ না দেখে। বিদ্যা আমরা জানি সাবর মতে খুব সহজ লাগে, সাবরতন্ত্র যেটা বলে সাবরতন্ত্র খুব সহজ লাগে। তো এগুলো কি বলুন তো, বিশেষ বিরাট কিছু টাফ নয়, এগুলো হয়তো নিজেরাও করা যায়, কিন্তু বিষয়টাকে সম্পূর্ণ গোপন রাখতে হয়। যতটা গোপন রাখবেন আপনার মানে কাজের ক্ষমতা কিন্তু ততই বৃদ্ধি পাবে। ঘরের ঈশান কোণ বা বটবৃক্ষ বা শ্মশানে যে কোনো একটা নির্জন স্থান আপনি বেছে নেবেন। পূর্ব দিকে মুখ করবেন। আমি যে সামানকোটা বলেছি সেই সামানকোটা জোগাড় করবেন। হ্যাঁ, অবশ্যই গলায় একটা রুদ্রাক্ষের মালা এবং সাথে ধূপকাঠি অতি অবশ্যই রাখবেন। পারলে দুটো বা তিনটে মোমবাতি রাখবেন। আমি কিভাবে ব্যবহার করতে হবে সেটা বলে দিচ্ছি। ফার্স্ট, আপনি যে জায়গাটায় কাজ করবেন সেই জায়গাটা একটা কাঁসার ঘটিতে করে জল নিয়ে জায়গাটা একটু পরিষ্কার করে দেবেন। অতি অবশ্যই কাজটাকে একটু মাটিতে করতে হবে। ঘরে যদি করেন, যাদের মাটির ঘর তাদের ক্ষেত্রে ঠিক আছে, যাদের পাকা ঘর তারা কিন্তু কাজটা এখানে ঘরের মধ্যে করতে পারবে না, তাদেরকে বাইরেই করতে হবে। জায়গাটাকে জল দিয়ে পরিষ্কার করে নিলেন, গোল করে নিলেন। দিনের বেলায় হলে পরে চৌকো করবেন, রাত্রিবেলায় হলে গোল করে, যেমন আমরা মাড়ুলি দিই এরকম করবেন। গোল করে নেওয়ার পরে একদম পূর্ব দিকে মুখ করে লাল আসনের মধ্যে লাল বস্ত্র পরিধান করে এবং রুদ্রাক্ষের মালা, যদি কারো কাছে ক্রিস্টাল থাকে বা জপমালা থাকে তাও হবে, যদি কারো কাছে ক্রিস্টাল মালা থাকে বা জপমালা থাকে তাতেও হবে। মালা ধারণ করবেন। মালা ধারণ করার পরে কপালে একটা তিলক নেবেন। এই বৃদ্ধা আঙ্গুলে মানে বৃদ্ধ যে আঙ্গুল, বুড়া আঙ্গুল, এই বুড়ো আঙুলে করে মাটি, আপনার সামনে যে মাটি আছে সেই মাটিতে হালকা করে আঙুলটা স্পর্শ করবেন এবং সিঁদুর, লাল সিঁদুর নেবেন। লাল সিঁদুর নিয়ে কপালের মধ্যে তিলকটা বৃদ্ধা আঙুলে করে কাটবেন। তন্ত্রের কাজ দুটো আঙুলে বেশি হয়, সেটা হচ্ছে কনিষ্ঠ আঙুল এবং বৃদ্ধা আঙুল।
কনিষ্ঠ আঙুলে আমরা যে কোনো খারাপ কাজ, মারণ বা অন্যান্য যেগুলো করা হয়, যদি কোনো ক্ষতি করা হয় সেক্ষেত্রে আমরা কনিষ্ঠ আঙুলকে ব্যবহার করি, কারণ কনিষ্ঠ আঙুল তন্ত্রের প্রয়োগের ক্ষেত্রে খুবই খতরনাক কাজ করে। আমরা জানি যে দৃষ্টি, আঙুলের ব্যবহার, মুদ্রা, এগুলো কিন্তু তন্ত্রের প্রয়োগে যে যত ছোট কর্মই জানুক না কেন, এগুলোকে যদি কেউ সঠিকভাবে করতে পারে তাহলে তার কাজ কিন্তু খুব অ্যাক্টিভ হয়। বৃদ্ধা আঙুলটাকে ব্যবহার করবেন এবং কপালে সিঁদুরের তিলক লাগাবেন। অতি অবশ্যই ঘরে যদি করেন ঘরের দরজা নক করে তারপরে করবেন, যাতে কেউ না আপনাকে দেখতে পায়। যে জবা ফুলটা এনেছেন সেই জবা ফুলটা ফার্স্টে মাটি যেখানে জল দিয়ে মুছে রেখেছেন সেই জায়গাটার মধ্যে রাখবেন। জবা ফুলটা সোজা করে থাকবে, উপরের দিকে থাকবে, এবং অতি অবশ্যই জবা ফুলটাকে লাল নেবেন, লাল জবা ফুল নেবেন। জবা ফুলটা ওপরের দিকে থাকবে। যে প্রেকটা এনেছেন সেই প্রেকটা যদি নৌকার প্রেক হয়, মানে নৌকার যেমন চ্যাপ্টা প্রেক হয়, চ্যাপ্টা প্রেক হলে খুব ভালো হয়। চ্যাপ্টা প্রেকটা নেবেন, সাথে একটা হাতুড়ি রাখবেন, কারণ প্রেকটাকে না হলে বসাতে পারবেন না। ফার্স্ট যখন আপনি জবা ফুলটা রাখলেন তার উপরে প্রেকটাকে পুঁতে দেবেন মাঝখানে, মানে জবা ফুলের যে শীষটা থাকে শীষের মাঝখানে প্রেকটাকে বসিয়ে দিলেন, হাতুড়ি দিয়ে ঠুকে বা কোনো কিছু দিয়ে ঠুকে হালকা করে বসিয়ে দিলেন। ফুলটা ফেটে যাবে। অনেকে জিজ্ঞেস করবে দাদা ফুলটা ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নেই? তো না, তাতে কোনো সমস্যা নেই। প্রেকটাকে ঢুকিয়ে দিলেন জবা ফুলের মাঝখানে। সকলের আগে যেটা করবেন, হ্যাঁ একটা কথা মাঝখানে বলতে বলেছিলাম, যে যখনই ক্রিয়াটা শুরু করবেন তখন আপনি আপনার গুরুদেবের, যদি দীক্ষিত হন তাহলে গুরুদেবের নাম স্মরণ করবেন, আর নইলে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে যেন তাকে বলবেন যে আমি এই কাজ করছি, কাজ যেন আমার সম্পন্ন হয়, সঠিকভাবে সম্পন্ন হয়। প্রেকটাকে মাথার উপরে বসিয়ে দিলেন। তারপর কি করলেন, একটু সর্ষে নিলেন, সর্ষে ওই জবা ফুলের মাথায় দিয়ে দিলেন। জবা ফুলের মাথায় দেওয়ার পরে একটু কর্পূর দিবেন, অল্প একটু কর্পূর, যাতে সর্ষে কোটা সব জ্বলে যায়। কর্পূরটা দেওয়ার পরে একটু সিঁদুর, 3 বার তার নাম করে সিঁদুর, যাকে আপনি বশীভূত করতে চাইছেন তার নাম করে 3 বার সিঁদুর ওই জবা ফুলের মাথায় দেবেন, মানে যেখানে পেরেকটা বসানো আছে ওইখানে দেবেন। সর্ষেগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে যাবে, তার জন্য কর্পূরটা একটু বেশি দেবেন যাতে সবটাই জ্বলে যায়। এবং লাস্টকালে 7টা করে লবঙ্গ নেবেন, 7টা লবঙ্গ নেবেন। প্রত্যেকটা লবঙ্গকে যখন আপনি যে বললাম যে কর্পূরটা জেলে নেবেন, মানে যখন আপনি কর্পূর দেওয়া হয়ে গেল, সর্ষে দেওয়া হয়ে গেল, আপনি কর্পূরটা জেলে নেবেন। কর্পূরে যখন আগুন লেগে যাবে তখন জবা ফুল এবং কর্পূর, সর্ষে, সিঁদুর এগুলো পুড়তে থাকবে। 7টা যে লবঙ্গ নেবেন পাশে থেকে সিঁদুর চুপাবেন, সিঁদুরের ডিব্বাতে কর্পূর একটা করে, এই লবঙ্গ একটা করে ঘষবেন এবং ওই জ্বলন্ত অগ্নিতে সমর্পিত করবেন এবং মনে মনে বলবেন 7 বারই তার নাম স্মরণ করবেন, অমুক ব্যক্তি আমার বশীভূত হয়, অমুক ব্যক্তি আমার বশীভূত হয়, অমুক ব্যক্তি আমার বশীভূত হয়। মাইন্ডটাকে এত স্ট্রং রাখবেন, অন্য কোনো চিন্তা ভাবনা সেই সময় যেন মাথাতে না ঢোকে, একদম তার দিকে দৃষ্টিটা থাকবে। যেমন আমরা কোনো কিছু স্বীকার করতে গেলে একদম তার চোখে লক্ষ্য থাকে, তো আমার মাইন্ডের যে দৃষ্টি, সেই দৃষ্টি যেন সব সময় তার ওপরেই থাকে এবং আমি যেন দেখতে পাচ্ছি স্বচক্ষে সে আমার কাছে আসছে। আমি একটা করে লবঙ্গ জ্বালি আর যেন সে আমার কাছে তত দৌড়ে আসে। অমুক জন আমার বশীভূত হয়, কোনো মন্ত্র লাগবে না। সামান কোটায় বড় ব্যাপার, এই সামান কোটা দিয়ে কাজটা করতে পারলে হবে, কোনো মন্ত্র লাগবে না। এইভাবে শুরু করে কন্টিনিউ শিবরাত্রি থেকে শুরু করে কন্টিনিউ যদি 21টা দিন কেউ এইভাবে করতে পারেন, তাহলে যার উদ্দেশ্যে করছেন সে কিন্তু আপনার বশীভূত 100% হবে এবং এর কার্যকরী ক্ষমতা অনেক বেশি। যে ক্রিয়াটা প্রয়োগ করছেন এর কার্যকরী ক্ষমতা অনেক বেশি। যেমন আমি টোটকে এর আগে দিয়েছি 2 দিন 4 দিন 6 দিন তাকে, তা নয়, এর কার্যকরী ক্ষমতা অনেক বেশি, 100% কাজ হবে। যদি আমি বলি যে কোনো বন্ধন থাকলে পরে তার উপরে এই প্রয়োগ সম্ভব নয়। যদি কারোর শরীরে কোনো রকম ছোটোখাটো বন্ধন দেওয়া থাকে, যে কোনো ঠাকুরতলা থেকে এমনি তাবিজ করা আছে, হালকার মধ্যে বন্ধন দেওয়া আছে, যখন আপনি এই কাজটি 3 দিন করবেন দেখবেন অটোমেটিক তার বন্ধনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাবিজ অটোমেটিক কেটে যাচ্ছে। যদি কোনো পাওয়ারফুল তাবিজ করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কাটে না। যেমন মহামৃত্যুঞ্জয় কবচ, এগুলো কিন্তু রক্ষা কবচ, নৃসিংহদেবের কবচ, মা বগলামুখীর কবচ, বজরংবলীর কবচ, এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু কাটবে না। অনেকে এমনি দোহাই দিয়ে দেখবেন ঠাকুরতলায় ঘষে দিচ্ছে, যাও তোমার কাজ হয়ে যাবে, এরকম যদি কোনো কবচ থাকে তাহলে কিন্তু সেগুলো কেটে নষ্ট হয়ে যাবে এবং সেই ব্যক্তি আপনার বশীভূত হবে। এইভাবে 21টা দিন কন্টিনিউ করুন এবং যে জিনিসটা আপনি কাজটা করার পরে যে ছাইটা হচ্ছে
এই ছাইটাকে একটা লাল কাপড়ের পোটলার মধ্যে বাঁধুন। প্রত্যেক দিন ওই একই কাপড়টা একটু বড় নেবেন, লাল কাপড়ের পোটলার মধ্যে বাঁধবেন। বাঁধার পরে আপনি যে বিছানায় শয়ন করছেন সেই বালিশের নিচে রাখুন। প্রথম দিন থেকে স্টার্ট করুন। তবে হ্যাঁ, এই কাজ করতে করতে যত সমস্যায় আসুক গ্যাপ কিন্তু দেওয়া যাবে না, যে আমি আজকে পারলাম না আজকেরটা কালকে দুবার করে নেব, হবে না। এটা কিন্তু কোনো মতেই সম্ভব হবে না। যদি এই কাজটা আপনারা আরও শক্তিশালী করতে চান সেক্ষেত্রে 21টা দিন নিরামিষ আহার করুন, দেখুন কাজ আরও শক্তিশালী হবে। যারা লিকুইড বা বাবা খান খেতে পারেন, তন্ত্রের কাজে লিকুইড বা বাবার কোনো বারণ নেই। তন্ত্রে যারা মাতার কাছে কাজ করেন, কালী সাধনা করেন, তারা লিকুইডটাকে খান। আবার যারা বাবা ভোলেনাথের সাধনা করেন তারাও কিন্তু তান্ত্রিক, আমরা দেখেছি অঘরিক, তো তারা কিন্তু বাবা ভোলেনাথের ভক্ত। এতে কোনো বাধা নেই, এটা খেতে পারেন। তবে নিরামিষ আহার, শুদ্ধ শরীর, শুদ্ধ মন আপনার কাজটাকে আরও শক্তিশালী করে দেবে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শিবরাত্রিতে, মহাশিবরাত্রি নিয়ে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। আমি নিজে এর ফল পেয়েছি, খুব গুপ্ত টিপস আমি করেছিলাম, নিজে এর ফল পেয়েছি এবং আমি চাই এর লাভ আপনারাও উপভোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আবার কোনো ভিডিওতে। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলকে আবার একবার জোহার জানাই।